জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ড থেকে আমাদের পাঠ চলছিল। এখন আমরা পাঠ করছি গোচারণ এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 14। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের মা আই ঠাকুরানী নিজে রান্নাঘরে থেকে রান্না করে সবাইকে খাওয়াতেন এবং সব শেষে নিজে খাওয়া দাওয়া করতেন তখন গিয়ে তার হাড়ি শেষ হতো, তার আগে তার হাড়ি কখনো শেষ হতো না। তাদের বাড়ি যেহেতু রাস্তার ধারে, পুরী যাতায়াতের পথে নানান সাধু ফকির তৃষিত ক্ষুধার্ত মানুষ যেতেন। ঠাকুরের পিতার বাড়িতে গেলে কেউ কিছু না খেয়ে কখনো যেতেন না এবং সবাইকে অনবরত খাওয়ানোর জন্য ওইখানে সব সময় সেবার ব্যবস্থা থাকতোই। এই জন্যই ঠাকুরের মায়ের ওই অল্প খাদ্যতেও সবাইকে খাবার পেট ভরে খাওয়ানোর এক দৈবিক কৃপা বলা যায়, সেই দৈবিক কৃপা ঠাকুরের মায়ের ওপরে ছিল। এই অবধি আমরা গতকাল পাঠ করেছিলাম। তারপরে দেখেছিলাম একদিন দুপুর বেলা হয়ে গেছে, বেলা গড়িয়ে গেছে, মাঝে মাঝে দু একজন আসছেন, তাদেরকে খাবার দিতে দিতে প্রায় বেলা শেষ। এমন সময় দেখা গেল বেশ কয়েকজন লোক ঠাকুরের পিতার বাড়িতে এসে হাজির হয়েছেন। যাওয়ার পথে তারা অতিথি হয়েছেন। অতিথি নারায়ণ, অতিথিদের সেবা করার জন্য বাড়িতে যেমন কিন্তু খাওয়ার চালের ব্যবস্থা নেই, ভাতের ব্যবস্থা নেই। এই জন্য ঠাকুরের মা খুব হয়রান হয়ে গেছেন। এই অবধি গতকাল আমরা পড়েছিলাম যে এরপর কি হবে। হাড়িতে খুব বেশি অন্ন নেই, অথচ বেশ কয়েকজন অতিথি ব্রাহ্মণ চলে এসেছেন। কি হবে তাহলে? এরপর আমরা আজকের পাঠের অংশ দেখি কি হচ্ছে। আগে বলিয়াছি এই ব্রাহ্মণের ঘর, জগন্নাথ যাইবার পথের উপর নিত্য নিত্য সমাগত অতিথি ফকির, অসময়ে আজ 10 হইল হাজির। একজন দুজন নয়, একেবারে 10 জন অতিথি ফকির আজকে হাজির হয়েছেন। বেশি অন্ন নাই ঘরে দেখি ঠাকুরানী, অবিরল চোখে জল সভয়ে পরাণী। কম্পমান তনুখানি ভাবেন কি হবে, না পাইয়া অন্ন জল সাধু ফিরে যাবে। তন্ডুল নাহিক ঘরে রাধিবারে ভাত, প্রাণে সারা শিরে যেন পরে বজ্রাঘাত। অল্প স্বল্প হলে তবু খাওয়ানো যেত, একেবারে 10 জন এসে গেছেন, তাদেরকে যে একটু রান্না করে দেবেন সেই রকম ঘরে চালও নেই, যে চাল একটু ফুটিয়ে দেবেন সেরকম চালও নেই। তাই এখন তার শরীর যেন কাঁপছে, মাথায় যেন বজ্রাঘাত হয়ে যাচ্ছে। কি করবেন তিনি কিছু ভেবে পাচ্ছেন না। হেন কালে দেখিলেন আই ঠাকুরানী, নবম বয়সী এক বালিকা রূপিণী, পশ্চাৎ দাঁড়ায় নারে আপনার হাত, তাহে অফুরন্ত বারে ব্যঞ্জনাদি ভাত। এমন সময় দেখলেন যে পিছনে 9 বর্ষীয় এক বালিকা এসে দাঁড়িয়েছে এবং সে তার হাত দুখানি নাড়ছে। হাত নাড়ছে, এদিকে হাড়িতে ভাত বাড়ছে, তরকারি বেড়ে উঠছে, সব কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। এই এক অদ্ভুত ঘটনা। তারপর তাহে অফুরন্ত পশ্চাতে দাঁড়ায় নারে আপনার হাত, তাহে অফুরন্ত বারে ব্যঞ্জনাদি ভাত। সেদিন হইতে আই নিজে যতক্ষণ অন্ন ব্যঞ্জনাদি নাহি করেন ভোজন, পাকশালে কোনো দ্রব্য ফুরাতে না চায়, যত আসে সকলেই খাইবারে পায়। ওই যে ওই দিনের এই ঘটনা, তারপর থেকে একদিন শুধু মা লক্ষ্মী এসে দেখিয়ে দিয়ে গেছেন, তিনি কিছু একটা করে দিয়ে গেছেন, ব্যাস। তারপর থেকে ঠাকুরের মা খাওয়ার আগে পর্যন্ত যত অতিথি নারায়ণ আসুক না কেন সকলকে পেট ভরে ভোজন করাতে পারবেন, কিন্তু যখনই ঠাকুরের মা খেয়ে চলে যাবেন, ব্যাস তারপর থেকে আর ওখানে খাবারের আর কিছু অংশ বাকি থাকে না। এইটি হয়ে আসছে তারপর থেকে। পাকশালে কোনো দ্রব্য ফুরাতে না চায়, যত আসে সকলেই খাইবারে পায়, নানাবিধ ব্যঞ্জনাদি অন্ন সহ রাধি, বালক ভোজন ঘরে হয় নিরবধি। তেলি বেনে যেতে এই বালকেরা যত, দুঃখিতাই গোচারণে নিত্য যেতে হতো। মাঝে মাঝে লয়ে যায় শিশু গদা ধরে, রঙ্গে হয় নানা খেলা অন্তর প্রান্তরে। গদাই বড় খুশি তা সবারে শনে, খেলে খেলে বুলিবারে গিয়া গোচারণে। বড়ই মধুর এই বাল্য লীলা গান,
গাইতে শুনিতে করে মাতোয়ারা প্রাণ। শুনো মন এক মনে কহিবার পরে পরে, শুনেছি হইল যেমন কামার পুকুরে। এই যেহেতু এই গ্রাম্য অঞ্চলে সকলের অবস্থা খুব একটা বেশি ভালো না, আর্থিকভাবে সকলেই একটু দুর্বল, তাই তেলি বেনে এইসব বিভিন্ন জাতের বালকেরা মাঠে গরু চড়াতে যেতেন এবং তারা মাঝে মাঝে গদাইকে নিয়ে যেতেন। গদাইয়েরও তাদের সঙ্গে যেতে খুব ভালো লাগতো, খুশি মনে গদাই তাদের সঙ্গে চলে যেতেন, গিয়ে মাঠে গরু চড়াতে যারা যাচ্ছে তাদের সঙ্গে খেলা করতেন। পুথিকার বলছেন, বড়ই মধুর এই বাল্যলীলা গান, গাইতে শুনিতে করে মাতোয়ারা প্রাণ। সুনমন এক মনে কহি পরে পরে, শুনেছি হইল যেমন কামার পুকুরে। উনিও বিভিন্ন জনার কাছ থেকে বিভিন্ন রকম খুঁটিনাটি শুনেছেন, জেনেছেন, যাচাই বিচার করেছেন, তারপর এটি লিখছেন। লিখে বলছেন, দেখো শোনো, যা যা শুনেছি কামার পুকুরে সেইটি আমি লিখছি। শুনলে যেন একদম মন মাতোয়ারা হয়ে যায়, প্রাণ যেন আনন্দে ভরে যায়। এই ঠাকুরের বাল্যলীলা কামার পুকুরে কি কি করেছেন, কি খেলা করেছেন গোচারণে গিয়ে, সেটি এরকম। সাধারণ বালকেরা খেলা যেই মতো, সাধারণ বালকের খেলা যেই মতো, সে খেলা খেলিতে তার ভালো না লাগিত। প্রান্তরে অন্তর হয়ে কোন বৃক্ষ মূলে, মনোমত খেলা লয়ে যত রাখালে। ব্রজ খেলা গদায়ের হয় যেন মনে, সেই মতো সেই মতো খেলা হয় সঙ্গীগণে। সুবল হইত কেহ কেহ বা শ্রীরাম, কেহ হইতেন দাম কেহ বসুদাম। আপনি কানাই তাই কানাইয়ের বেশে, কাছে কত গরু গাই চড়ে চড়ে আসে। কভু ছিরি দুর্বাদল খাওয়ান গোধনে, কখনো দোলেন ডালে বৃক্ষ আরোহণে। ডাঙায় বসন রাখি নামিতেন জলে, খেলিতেন লয়ে যত রাখাল সকলে। দূর মাঠে যেতে মানা করে পিতা মাতা, গদাধর কোনো মতে না শুনেন কথা। পথে ঘাটে চারিভিতে বালকের সহ, খেলিয়া বেড়ান গদাধর অহরহ। বড়ই মধুর কথা মাঠে গোচারণ, যত দূর জানি বলি শুনো শুনো মন। ঠাকুর অর্থাৎ বালক গদাই এইরকম মাঠে রাখালদের সঙ্গে মাঝে মাঝে গরু চড়ানোর সঙ্গে চলে যেতেন, চলে গিয়ে তাদের সঙ্গে খেলে আনন্দ উপভোগ করতেন। কিন্তু তার তো আর অন্যান্য রাখালদের মতো খেলা ভালো লাগতো না, সেই জন্য কি করতেন, তিনি কোনো একটা গাছের তলায় গিয়ে এই ব্রজ খেলা করতেন। কেউ হতো সুবল, কেউ শ্রীদাম, কেউ দাম, কেউ সুদাম, এবং নিজে যেহেতু স্বয়ং যেহেতু কানাই, তাই নিজে তিনি কানাইয়ের বেশ ধরতেন। কত গরু তাদের কাছে আসতো, ঘাস খেতে খেতে চড়তে চড়তে ঠাকুরের কাছে এলো, তাকে একটু দুর্বাদল বা কোনো একটু ঘাস ছিঁড়ে খাওয়াচ্ছেন, কখনো গাছের ডালে দুলছেন। এই যে এক সুন্দর গ্রাম্য ছবি, সুন্দর ছবি এখানে পুথিকার স্পষ্ট ভাবে তুলে ধরেছেন যে, আপনি কানাই তার কানাইয়ের বেশে, কাছে কত গরু গাই চড়ে চড়ে আসে। কবু ছিরি দুর্বাদল খাওয়ান গোধনে, কখনো দোলেন ডালে বৃক্ষ আরোহণে। ডাঙায় বসন রাখি নামিতেনে জলে, খেলিতেনে লয়ে যত রাখাল সকলে। দূর মাঠে যেতে মানা করি পিতা মাতা, গদাধর কোনো মতে না শুনেন কথা। তাহলে বাবা মায়ের একটা ভয় ছিল, দূরে যেতে মানা করতেন, কিন্তু বালক কথায় সেটি মানতেন না। তাই কি করতেন না, তিনি রাখাল ছেলের সঙ্গে অহরহ খেলে বেড়াতেন। এবং এই যে মাঠে গোচারণে যেতে গিয়ে খেলা, এই খেলা বড়ই মধুর। এই খেলা পুথিকার বলছেন, আমি যতটুকু জানি সেটাই তোমাদের বলে শোনাচ্ছি। সুনমন গোচারণ বড়ই মধুর, যতটুকু জানি বলি, এই আমি তোমাদেরকে বলছি। আজকের পাঠ এইটুকুই রইল। আগামী দিনে গোচারণের পরের অংশ আমি পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।